আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি রক্তজবা গল্পের 2 নম্বর পর্ব। হাওলাদার বাড়িতে 3-4 জন ছেলে মেয়ে এসেছে আরবি পড়তে। শিমুল হাওলাদার মানে শিমুল মাস্টার নামেই পরিচিত। পদবি রেখে মাস্টার নামে সে বেশ জনপ্রিয়, গ্রামের সকলের শ্রদ্ধার পাত্রও বলা চলে। উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সরকারি শিক্ষক তিনি। বাবা আজিজ হাওলাদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বলা বাহুল্য চাকরিটা করার কারণেই পেয়েছেন তিনি। বাবা ছিলেন প্রখর বুদ্ধিসম্পন্ন লোক, শক্তিশালীও ছিল বটে। সকালে উঠোন ঝাড়ু দিয়ে উজু করে এসে গামছা দিয়ে হাত মুখ মুছে বসলো জবা। একটু পরেই আর ছাত্রছাত্রীরা চলে আসলো। 3-4 জন ছেলে মেয়েকে আরবি শিক্ষা দিচ্ছে সে। 5ম শ্রেণী পর্যন্ত সৌভাগ্য হয়েছিল মাদ্রাসায় পড়ার। পরবর্তীতে মাধ্যমিক মাদ্রাসা না থাকার কারণে স্কুলেই তাকে পড়তে হচ্ছে। গ্রামের স্কুলগুলো তেমন উন্নতি হয়নি। তন্মধ্যে তার ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হলো। জবার সম্মিত ফিরল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জবা আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই পাটিতে বসে পড়ো, পড়া শুরু করো, আমি আসছি কেমন। আমি এসে সকলের পড়া ধরবো কিন্তু, তাই সকলে মন দিয়ে পড়বে কেমন। আচ্ছা। রাত 12টা পর্যন্ত যাত্রা দেখে বাড়ি ফিরেছে 2 বোন। ঘুমে এখনও বিভোর তারা। এদিকে যে কখন ভোরের আলো ফুটে সকাল হয়ে গিয়েছে তাদের তাতে কোনো হুঁশ জ্ঞানই নেই। জবা হাতে বেত নিয়ে এলো, লাগিয়ে দিল 2 ঘা। তড়িঘড়ি করে ধরফড়িয়ে উঠে বসলো দুজনে। ভয়ার্থ গলায় বলল, এই কে রে, কে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো জবা। মোলায়েম স্বরে বলল, জি আমি আপনাদের জবা আপা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল বকুল। ও তুমি তুমি মারলা কেন মগো? আমার নিষেধাজ্ঞা অমান্য করলে কাল রাতে তোরা যাত্রাপালা দেখতে গিয়েছিলি কেন? তুমি জানলা কেমনে? বোকার দল, সবার চোখ ফাঁকি দিলেও তোরা আমার চোখ ফাঁকি দিতে পারিসনি, বুঝেছিস? আম্মা আসুক আজ, তোদের এক ব্যবস্থা করতে বলবো। খালামুনি হাড় খেটে যাচ্ছে তোদের 4 ভাই বোনের জন্য, আর তোরা করছিস কি? রাতের বেলা মানুষের চোখ ফাঁকি দিয়ে যাত্রাপালা দেখতে যাচ্ছিস? আমি এখনই খালামুনির কাছে চিঠি লিখে সব জানিয়ে দিব। ইকরা কান্না মিশ্রিত স্বরে বলল, মোর কোনো দোষ নাই গো জবা আপা, বকুল আপার তলে পইরা মুই গিয়েছি। তোমার পা দুটা দড়ি, আমারে কইও না, আমায় জানলে মারবো অনেক। বকুল ক্রোধে ফেটে পড়ল। সে রাগ মিশ্রিত গলায় বলল, দেহ সেমরি বিপদে পড়লে মোর নাম ভেজাইয়া দিছে। তুমি চুপ করো বকুল আপা, সব দোষ তোমার। তোমার তালে পইরা আজ মুই মস্ত বড় একখান ভুল করছি। আম্মায় জানলে কষ্ট পাইব অনেক, তুমি কইও না গো জবা আপা। মনে কষ্ট লাগলো বকুলের। সত্য কথা তো আম্মায় জানলে কষ্ট পাইব। 2 বোন জবার পা চেপে ধরল। আর জীবনেও যাবো না যাত্রাপালা দেখতে, মাফ করে এবারের মতন জবা আপা। জবার মন এবার একটু নরম হলো, তবে মুখে প্রকাশ করলো না। এদের সামনে উপরে কঠোর থাকতে হবে। পা ছাড় বলছি, আগে ক আম্মার কাছে কবা না। ভবিষ্যতে এমন না করলে বলবো না, ছাড় এবার। পা ছেড়ে 2 বোন বিছানায় এসে বসলো। তপ্ত শ্বাস ফেলে দুজনের বিছানায় চিত হয়ে শুয়ে রইল। জবা আপা এখন কথা হুনো, বলো কালকে কি ঘটছে জানো? না বললে জানবো কেমনে? বকুল ছটফটে মনে প্রফুল্লচিত্ত স্বরে বলল, যাত্রাপালার নায়ক কাল আহে নাই বুঝলা। তার পরিবর্তে মগো মিন্টু ভাই আছে না, তিনি নায়ক সেজে অভিনয় করছেন। কি সুন্দর মন কাড়ার মতন তাই অভিনয়। ইস, কত মাইয়া মানুষের যে ঘুম কাড়লো। হ্যাঁ জানো, তার প্রশংসায় কত মানুষ পঞ্চমুখ। হুনো একখান সত্য কথা কই, মিন্টু ভাইরে মোর কাছে সত্যি নায়ক নায়ক লাগে। কালকে যেমনভাবে অভিনয় করছে তুমি দেখলে নির্ঘাত পাগল হইয়া যাইতা। ইস কি অভিনয় রে! মিন্টু ভাই নায়কের থেকে কোনো অংশ কম নয়, কাল তা প্রমাণিত হয়েছে। গ্রামের মেয়েরা তো এবার মিন্টু ভাইয়ের পিছনে লাইন লাগাবো। জবা বিরক্তিকর মুখে বলল, তার মধ্যে তুই অন্যতম। বকুল তাচ্ছিল্যের সুরে বলল, তুমি আসলে পাষাণ, নির্দয়, হৃদয়হীন পাষাণ নারী তুমি। ছাত্রছাত্রীদের বিদায় দিয়ে নাস্তা ছেড়ে পুকুর পাড়ে গেল জবা। এখানে বেশ কিছু সবজির গাছ লাগানো হয়েছে। কাল জালে চিংড়ি উঠেছিল, আম্মায় গরম করে রেখেছিল পুঁইশাকের লতা দিয়ে খাবে বলে। ঘরে তেমন কিছুই নেই, পুঁইশাকের লতা দিয়ে চিংড়ি রান্না করা যাবে। কয়েকটি বেগুন ছিঁড়ে ভাজি করে আজকের মতন রান্না করে নেবে ভাবলো। বিকালে আম্মা আসলে এক ব্যবস্থা হবেই। পুঁইশাকের লতা ছিঁড়তে গিয়ে হঠাৎ দৃষ্টি আটকে গেল অদূরে। সুদর্শন একজন যুবক পলক্ষী নমিনেশ তাকিয়ে আছে। মাথার ঘোমটা একটু সামনে টেনে নিল জবা। উদ্দেশ্য ঘরে দ্রুত ফিরে যাবে। তার আগেই গম্ভীর কণ্ঠে পুরুষালী কাতর কণ্ঠ ভেসে আসলো, কেমন আছো জবা ফুল? না চাইতেও থেমে পড়ল সে।
জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। পোশাকের লতা তুলতে এসেছিলে বুঝি? জি। তাহলে পালাচ্ছিলে কেন? এবার কি উত্তর দিবে খুঁজে পেল না সে। উসখুস করে হাত কচলায় অনবরত। শরীর ক্রমশ গরম হয়ে আসে, ঘাম ঝরে কপাল জুড়ে। বুকটা কেমন যেন ধপাস ধপাস শব্দ করে কাঁপছে। মিন্টু হয়তো বুঝতে পারছে তার সামনে থাকতে জবার ভীষণ অস্বস্তি হচ্ছে, তাই কথা ঘোরালো। খালাম্মা কেমন আছে? জি ভালো। আজকাল বকুলকে ঠিকমতো দেখা যাচ্ছে না। জবা শীতল স্বরে বলল, বকুলের পরীক্ষা। ও। মিন্টুর কিছু একটা বলতে গিয়েও গলায় যেন আটকে যাচ্ছে। গলাটা বোধহয় কেউ তড়িৎ বেগে চেপে ধরে আছে। মনে মনে সে চাচ্ছে বলতে, তবুও মুখ দিয়ে বলার মতো সাহস তার সঞ্চয় হচ্ছে না। সে মুখ ফুটে বলল, আচ্ছা লতা তোলো তুমি, আমি আসি কেমন? মাথা ঘুরিয়ে সামনে হাঁটা ধরল সে। এই একজন নারীর কাছে সে ভীষণ বেশি দুর্বল। ছোটবেলার ছাত্রীর প্রেমে পড়া এক অসহায় প্রেমিক সে। জবাকে বলতে গেলে সে হাফ প্যান্ট পরা থেকেই চিনে। মেয়েটা ছোটোবেলা থেকেই তার কাছে প্রাইভেট পড়তো। শান্তশিষ্ট ও মেধাবী শক্তির অধিকারিণী ছিল। প্রাইভেট পড়াতে গিয়ে কখন যে তার জবা ফুলের প্রেমে পড়ে গিয়েছে সে নিজেও জানতো না। যখন জবা প্রাইভেট পড়া বাদ দিয়েছে তখন সে হাড়ে হাড়ে অনুমান করতে পারল। সেই থেকে শুরু হয়েছে তার মরণ যন্ত্রণা। হুট করে রাতে ঘুম হতো না, খেতে পারতো না, পড়ায় মনোযোগ রাখা কষ্টের ছিল। আস্তে আস্তে সে স্বাভাবিক হয়েছে। বর্তমানে মাস্টার কমপ্লিট করেছে, চাকরির জন্য দরখাস্ত করছে। অতি শীঘ্রই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে সে তার জবা ফুলকে বউ করে ঘরে তুলবে। দুপুর 3টা নাগাদ কড়া রোদে মানুষের ঘাম তরতর করে বেয়ে পড়ে। আজকের রোদের তাপ অন্যদিনের তুলনায় একটু বেশি। দুপুরে স্কুলে বিরতি দেওয়ার পর দুবোন বাড়িতে এসে আর যায়নি। জবা আর যেতে বলেনি। আজ তার মনটা বড় উদাসীন লাগছে। মানুষের সাথে খুব কমই মেশে সে। আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলতে তার যেন লজ্জা লাগে। ছোট আম গাছটির ছায়াতলে বসে কাঁচা আম কুচি কুচি করে দুবোন মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে তৃপ্তি ভরে খাচ্ছে। কিছুক্ষণ পর পরই অতিরিক্ত টকের কারণে জিহ্বা দিয়ে অদ্ভুত অদ্ভুত শব্দ করে উঠছে। তৎক্ষণাৎ দুজন বোরকা পরিহিত মহিলা তাদের বাড়ির ভিতরে ঢুকলো। বকুল প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চাইল, নম্র ভাষায় বলল, আপনারা কারা? একজন মহিলা বলল, বাড়িতে কেউ আছে? বকুল সন্ধিহান দৃষ্টিতে চাইল, ভালো করে লক্ষ্য করে দেখছে দুজনকে। আজকাল দিন দুপুরে মেয়ে মানুষ নিখোঁজ হচ্ছে। তাদের এলাকায় তেমন একটা হচ্ছে না বললে চলে, তবে দূর দূরান্তে শোনা যায় অল্প বয়সী মেয়েরা কয়দিন পর পর নিখোঁজ হচ্ছে। মাইক দিয়ে সকলকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, পেপার পত্রিকায় ছাপা হচ্ছে অমুক নিখোঁজ তমুক নিখোঁজ। তাই মনে মনে সন্দেহ হচ্ছে বকুলের। ভালো করে তাকালো দুজনের দিকে। একজন মহিলা আরেকজনকে ধরে আছে, দেখে মনে হচ্ছে একজন অসুস্থ। মহিলার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল, চোখ মুখ হয়ে ফুটে উঠেছে বিরক্তি। কর্কশ্বরে বলল, ও মাইয়া, কইলা না যে তোমার বাসায় মুরব্বী কেউ আছে? বকুল ভাবশীলভাবে উত্তর দিল, মুরব্বী কেউ নাই। তাই আমনেরা কারা? কইলেন না দি, আমনের বাসের জনের কি হয়েছে, এমন করে কেন? তেনার প্রেশার উঠছে, একটুখানি নুন পানি দিবা? নুন পানি খাইলে ভালো লাগতো। বকুল মনে মনে ভাবলো, নুন পানি খাইলে প্রেশার ভালো হয়? কই, মুই তো দিয়ে আগে জানতাম না। আগে মহিলাকে ঘরে লইয়া যাই, তারপর গবেষণা করা যাবে। সে মহিলার সামনে গিয়ে দেখলো সত্যি মহিলা অনেক অসুস্থ। আহারে, মহিলা অসুস্থ আর মুই কিনা তেনাদের নিয়ে কত কি ভাবলাম। সে নিজেকে নিজেই ধিক্কার জানালো। ছি বকুল, ছি, জঘন্যতম তোর চিন্তা ভাবনা। আয়েন আপনারা মন লগে। ইকরা বড় আপালে গিয়া বল দুজন মানুষ আইছে। আচ্ছা। আমের বাটি রেখে ইকরা জবাকে ডাককে চলে গেল। বকুল গিয়া ফ্যান ছেড়ে দিল। এই বালিশটাই তেনারে শোয়ান। অসুস্থ মানুষের কথা শুনে জবা বের হলো। লম্বা একটা সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ মহিলার পাশের জন সালাম নিলেন। মুগ্ধ হয়ে দীর্ঘ মুহূর্ত অনিমেষ চেয়ে রইলেন। নম্র ভাষায় জবা জানালো, এই তেঁতুলের শরবতটা তাকে দেন, খেলে ভালো লাগবে। লতিফা নামক ভদ্রমহিলা জিজ্ঞেস করলো, তেঁতুলের শরবত খাইলে সারবো? আত্মবিশ্বাসের সাথে জবা জানানো, জি ইনশাল্লাহ। আমার আম্মার মাঝে মধ্যে এরকম প্রেশার ওঠে, তখন তেঁতুলের শরবত বানিয়ে দেই, সেটা খেলেই সে সুস্থ বোধ করে। নীলুফা ব্যথিত গলায় বলল, লতিফা কথা বাড়াইস না, মোরে তেঁতুলের শরবতটাই দে, আর সহ্য হয় না রে। আচ্ছা নেও বুবু, এটা খাইয়া লও। একা উঠতে পারবা না? উঠামু ধইরা। জবা নবনীয় গলায় বলল, খালাম্মা আমি সাহায্য করি, আপনি বোরকা খুলে ফ্যানের নিচে বসেন। তোমরা পারবা মাইয়া? পারবো খালা। এই বকুল ধর তো। জবা নীলুফার উদ্দেশ্যে বলল, খালাম্মা আপনি আমার ধরে আস্তে আস্তে উঠার চেষ্টা করেন, এই তো হয়ে গেছে। বকুল তার মাথার নিচে বালিশটা দে। বকুল বালিশ টেনে নীলুফার মাথার নিচে দিয়ে দিল। এবার আরাম করে শরবতটা খান। নীলুফা জবার কথা মতন শরবত খেয়ে নিলেন।
চোখ বন্ধ করে খানিকক্ষণ জিরিয়ে নিল। এক প্লেট মুড়ির সাথে খেজুরের গুড় নিয়ে আসলো বকুল। বলল, নেন খালাম্মারা, খেজুরের গুড় দিয়ে মুড়ি খান। এত কিছু লাগতো না মাইয়া। আরে খান তো, মেহমান মোড়ে পাওয়াই যায় না। মেহমান দেখলে মোর খালায় আব্বাই বড্ড খুশি হয়, বুঝলেন? তয় তোমার খালা কই? তিনি বেড়াইতে গেছে। তোমার জবা আপায় হেতি কই? হেতি রান্নাঘরে। ডাকবা মাইয়া ডারে? নীলুবাবু একটু দেখবো। তখন দেখতে পারে নাই ভালো কইরা। বকুল মস্করা করে বলল, কি ব্যাপার, মোর বোনেরে দেখতে চান? ছেলে টেলে আসে নাকি? ফিক করে হেসে দিল ইকরা। মহিলাও কিঞ্চিত হাসলো। থাকতেও তো পারে। তাহলে ভালো। হাত মুছে জবা আসলো। খালাম্বার ব্যথা কমছে। নীলুফা চট করে তাকালো। জবার হাতটা টেনে তাকে বুকে নিলেন। সকলে হতবাক। জবা বিস্ময়কর দৃষ্টিতে বকুল ইরফার দিকে চাইল। মহিলার হাবভাব দেখে বকুল আর ইকরা মুখ টিপে হাসছে। নীলুফা স্নেহমার্জিত ভাষায় বলল, তুমি অনেক ভালা মা, অনেক আপ্যায়ন করল আজ মগো। আল্লাহ তোমার ভালো করিক। তোমার শরবতখানা খেয়ে মোর রোগ ভালো হয়ে গেছে মা। নীলুফা বক্ষ থেকে মাথা সরিয়ে ক্ষীণ হাসলো জবা। ভালো ডাক্তার দেখিয়ে প্রেশার মেপে নেবেন। আচ্ছা। বকুল আরাম করে চেয়ারে বসলো। বলল, তা আপনারা কমনের থেকে আইলেন? মোরা মাইয়া দেখতে গেছিলাম। কোন বাড়ির মাইয়া? মৃধা বাড়ির, হাফেজ মৃধার ছোট মাইয়া। তৎক্ষণাৎ লাভ দিয়ে উঠল বকুল। আপনারা মিন্টু ভাইদের বাড়িতে মাইয়া দেখতে গেছিলেন? হয়, তাহলে তুমি চেনো? চিনমু নাকা, হ্যাঁ তো মোগো নায়ক সাব। তা মাইয়া পছন্দ হয়েছে? না হইলে মোর বোনেরে নিতে পারেন, রসিকতা করে বলল বকুল। চোখ রাঙালো জবা। কিঞ্চিত হাসলো নীলুফা। তার হাসিতে কি ছিল বোঝার বোধগম্য হলো না বকুলের। লতিফা বলল, একবারে বিয়ে পাক্কা করে আইলাম। তা ভালো, তা ভালো। বকুলকে হাত দিয়ে ইশারায় চুপ থাকতে বলল জবা। বকুল কথা বন্ধ করে পিছনের দিকে চলে গেল। তার প্রকৃতির ডাক এসেছে। জবা নম্র ভাষায় জিজ্ঞেস করলো, আপনাদের বাড়ি কই খালা? লতিফা বলল, মোরা চেয়ারম্যান বাড়ির লোক। এই যে এনারে দেখতাছো? নীলুফাকে উদ্দেশ্য করে। ইনি শানু চেয়ারম্যানের বড় বউ আর তার ভাইয়ের বউ আমি। ও আচ্ছা। জবা নীলুফার উদ্দেশ্যে বলল, শাপলার মা আপনি? প্রত্যুত্তরে নীলুফা বলল, শাপলারে চেনো তুমি? শাপলা তো আমার সাথেই পড়ে। হতে পারে। এবার মগো যেতে হইব। আসরের আজান পড়বে বুঝি একটু পরই। আসি মাইয়া, ভালো থেকো। আপনারাও আবার আইসেন। যাওয়ার আগে জবার মাথায় চুমু দিতে ভুলেননি নীলুফা। বললেন, আবার মগো দেখা হবে মা, ইনশাআল্লাহ। কথাটায় কী ছিল জবা বুঝলো না, তবে স্বাভাবিকভাবেই নিল। পথে লতিফা সন্দিহান চোরাত চোখে তাকালো। নীলুফা বুঝলো, ধরা দিল না। সে যে অমূল্য রত্নের সন্ধান পেয়েছে, এ যে খাঁটি সোনা, কোনো ভেজাল নাই। এই পারবো মোর অন্ধকার ঘরটারে আলোয় ভরাতে। আব্বা, আমি বিয়ে করতে চাই। চেয়ারে বসে পান চিবুচ্ছিলেন রঞ্জিত মৃধা। ফিক করে জানালা দিয়ে পানের চিপটি ফেলে দিলেন। বললেন, তা কারে বিবাহে করবা বাপ? মাস্টার কাকার ছোট মেয়ে জবাকে। হেতিরে নিয়ে দুই ভাই টানা হেঁচড়া না করলে হয় না বাপ? কি বলেন আব্বা? মিরাজ তোমারে এসব কথা বলছে? বলছে কি, আমরা তো পাগল হইয়া গেছে। হেতি মোরে ভয় দেখায়। ওই মাইয়ার লগে বিয়ে না দিলে নাকি বিষ খাইব। মুহূর্তে মিন্টু রেগে গেল। তীব্র ক্রোধে কর্কশ স্বরে বলল, দাঁড়ানোর জন্মের মতন বিষ খাওয়াইতাছি। থাম বাপ, হনো মোর কথা। মিন্টু উৎকণ্ঠা স্বরে বললে, রাখেন আপনি কথা। আগে ওর বিয়ের স্বাদ চিরতরে মিটাইতাছি। লাঠি দিয়ে দুই ঘা বসিয়ে দিল মিন্টু মিরাজের গায়ে। তুই আব্বারে ভয় দেখাস, বিষ খাবি? খা দেখি, আমার সামনে খা, বিষ আইনা দিমু তোরে। ভাইয়া, আমনে মোর গায়ে হাত দিবেন না। নিজেও তো কম না, ওই মাইয়ার পিছনে ঘোরেন। তার বেলায় কি? ও আমার ছাত্রী, মুখ সামলে কথা ক। ছাত্রীর লোকে প্রেম করতে পারে না আমার, আর মুই বিয়ের কথা কইছি দেখা গা জ্বলে? তীব্র ক্রোধে মিরাজের গায়ে ডাবের ডাল দিয়ে বাড়ি দিয়ে বসলো মিন্টু। মিরাজ ব্যথায় আর্তনাদ করে উঠল। খদিজা রান্না করছিল। দুই ভাইয়ের মারামারি শুনে সে দৌড়ে আসলো। চিৎকার করে বলল, ও মাবুদ গো মাবুদ, কি শুরু হইল মোর ঘরে? ও মিন্টুর বাপ, তাড়াতাড়ি আহেন, পোলাডারে মাইরা হালাইলো। মিন্টু মিরাজের সার বাপ, ও ছোট মানুষ, তোর চেয়ে কম বুঝে। এমনি মারলে তো পোলাটা মইরা যাইব। ওর মরাই ভালো আম্মা। বড় ভাইয়ের সম্মানের উপর ও হাত দেয়, কত বড় কলিজা ওর। আম্মা আপনি সরেন, ওর উচিত শাস্তি পাওয়া উচিত। পুনরায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিতেই মিরাজ লাঠি ফেলে মিন্টুর কলার চেপে ধরলো। মিন্টুও কম কিসে, সেও মিরাজের গলা চেপে ধরলো। মুহূর্তের মধ্যে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। মিন্টু মা গলা ফাটানো চিৎকার করে উঠল, ও মাবুদ গো মাবুদ, মোর ঘরে ইয়া কি হইল? এক মাইয়ার লইগা দুই ভাই মারামারি করতাছে। ওই আমনে মিন্টুর বাপ, দুর্ঘটনা ঘটার আগে তাড়াতাড়ি সারান। রঞ্জিত মৃধা মিন্টুর হাত থেকে মিরাজের গলা ছাড়িয়ে আনলো। বললেন, এত মাথা গরম করা ভালো না বাপ, যাও নদীর পাড়ে গিয়ে মাথা ঠান্ডা করো। দুই মিরাজরে বুঝামো আনে।
সাইফুল মিয়া লুঙ্গি উচকিয়ে দৌড়ে চেয়ারম্যানের ঘরে ঢুকলো। তড়িঘড়ি করে বললেন, চেয়ারম্যান সাহেব জলদি আহেন, সর্বনাশার কাম একখান হইয়া গেছে। এই আস্তে দাঁড়া, কি হয়েছে কি, এরকম দৌড়াস কেন? আপনার ভাই শমশের কাকার লগে সাবেক চেয়ারম্যানের পোলার লগে তর্কাতর্কি লাগছে। লাঠি দিয়ে হেতারা বাজারের মধ্যে পিটাপিটি করতেছে। কোন বাজারে? তুলাতুলি বাজারে, আলী মাঝির দোকানের সামনে। দেই তাড়াতাড়ি। শানু চেয়ারম্যান যাওয়ার আগেই মায়ের কয়েক দফা হয়ে গেছে। কেউ কারোর থেকে কম না। পুলিশ আসলো, শানু চেয়ারম্যান গিয়া সমাধান করে আসলো। বৈঠকখানায় শানু চেয়ারম্যান আর শমশের বসলো। সাইফুল ময়নারে লেবু শরবত দিতে কইস। আচ্ছা। শরীরের ঘাম টপটপ করে পড়ছে, কপালের নীল রগগুলো ফুলে উঠছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ভাইজান, আমনেরে কয়বার কইছি ওই ছোট লোকের বাচ্চাগুলোর একটা শিক্ষা দেন। আমনে তো মোর কোনো কথাই শোনেন না। ওরা যখন মোর লগে তলে হাত দিব তখন বুঝবেন ঠেলা কারে কয়। শমশের, তোরে কথা কইতে না কইছি? হে তো নাই করবেন। আমনে গো যা ইচ্ছা তাই করেন। ওই ছোট লোকের বাচ্চা যেন মোর চোখের সামনে না আহে। ওরে তুলাতুলির বাজারে পাইলে জ্যান্ত পুইত্তা থুমো। ও আর 2 মাসের মধ্যে বাজারে উঠবো না। তাইলে ভালো। তোর পোলার বিয়া কবে? ঠিক করলেন দি শুক্রবার। মুলাদি যাইয়া বাদার সাদার কই না আনিস, লগে বড় বউরে লইয়া যাস। মাইয়া মানুষের ব্যাপার স্যাপার বুঝোস তো। আচ্ছা। সন্ধ্যার আগে বাড়ি ফিরল শ্যামলতা। মেয়েদের চিন্তায় তার স্বস্তি দিচ্ছে না। 3-3টে যুবতী মেয়ে ঘরে একা রেখে থাকার দায়। আশেপাশের অবস্থা খুবই ভয়াবহ। মেয়ে মানুষ বলে কথা, কোনো সর্বনাশ হয়ে গেলে বিয়া হইব না। চিন্তায় ঠিক মতন তার বেড়ানো হয়নি। 3 কেজি গরুর দুধ আর 2 কেজি চালের গোলা শ্যামলতার মা পাঠিয়ে দিলেন নাতনিদের নিয়ে খেতে। অনেকবার নিষেধ করেও তাতে বরং লাভ হয়নি। শ্যামলতাকে দেখে দৌড়ে আসলো বকুল। ও খালা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোরা সবাই কেমন আছিস? যেমন রাইখা গেছেন তেমন আছি। ভালো থাকিস কিংবা বন্ধ থাকিস, সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয় বকুল, সবসময় আলহামদুলিল্লাহ বলবি। আচ্ছা, সামনে থেকে বলমু হানে। ব্যাগ 2টা ধর, দেন মোর দ্বারে। মোর না বলা আমার, শুদ্ধ ভাষায় কথা বল। তোমাকে মতন মাস্টারের বংশধর না গো মোরা, শুদ্ধ ভাষায় শিখমু কেমনি? শুদ্ধ ভাষায় কথা বলতে হলে মাস্টারের বংশধর হইতে হয় না, বুঝলি? তুই না স্কুলে পড়োস, তাহলে আঞ্চলিক ভাষায় কথা বলোস কেন? শহরে কোথাও গেলে তোকে শুদ্ধ ভাষা শিখতে হবে, নয়তো সবাই বলবে গাইয়া খ্যাত মূর্খ, তখন খারাপ লাগবে শুনতে। তার চেয়ে বরং এখন শিখা ভালো। জি খালা, শিখমু হানে। বই দেখে পড়ে শিখে নিস। আচ্ছা। মাগরিবের আজান পড়ছে। শ্যামলতা সবজি হাতে মেয়ের রুমে ঢুকলেন। রুমে লাইট জ্বালানো হয়নি, বাইরে থেকে জানালা দিয়ে আলো এসে পড়ছে। চাঁদ উঠেছে আকাশে। নারকেল গাছের গোড়ায় হঠাৎ মচমচ শব্দ হলো। কিছুক্ষণ পরই ছোটো সাইজের একটি মাঝারি শব্দ করে উঠল। মিউ। মাথার কাছে বসে ডাক দিলেন তিনি। জবা। ধরফড়িয়ে উঠে বসলো জবা। কে? আমি তোর আম্মা। আম্মা, আপনি কখন আসলেন? মাগরিবের আজানের আগে। নামাজ পড়বি না? চোখে দৃষ্টি নত করে বলল, আমার নামাজ নেই আম্মা। লজ্জায় মুখ লাল হয়ে গেল তার। শ্যামলতা বুঝতে পেরেছেন ব্যাপারটা। মেয়ে বড় হয়েছে, এখনও লজ্জা পায় মায়ের কাছে ফ্রি হয়ে কিছু বলতে পারে না। তিনি জিজ্ঞেস করলেন, পেট ব্যথা করে? একটু একটু করে আম্মা। গরম পানি করে কাচের বোতলে ভরে আনছি, পেটে ছেঁকা দিলে আরাম পাবি। আচ্ছা। ময়না হন্তদন্ত হয়ে টেলিফোন নিয়ে দৌড়ে আসলো। ও খালো, আমনের টেলিফোন আইছে? কি কইলি? টেলিফোন? টেলিফোন না টেলিফোন হবে ওটা। টেলিফোনও ঠিক মতো কইতে পারস না তুই, বলে আবার 4 পাস করছস। দে দেই এদিকে। হ্যালো, কেমন আছেন বাপজান? ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছেন ভালো। তো আপনার ওখানে কি অবস্থা? ভালো, ঠিকঠাক খান তো? জি আব্বা, খাই, সব কিছুই ভালো হচ্ছে। তৎক্ষণাৎ নীলুফা আসলো। কেডাই কল করছে, মোর বাপ জানে? হয়, দেন দিয়ে একটু কথা কই। শানু তালুকদার নীলুফার হাতে টেলিফোন এগিয়ে দিলেন। আব্বা কেমন আছেন? ভালো আছে আম্মা। আপনার শরীর কেমন আছে? ওই আল্লাপাক যেমন রাখছেন। আপনি খাইছেন আব্বা? জি আম্মা। আব্বা একটা কথা কমু? বলেন আম্মা। আপনার জন্য তো মেয়ে দেখা ফেলাইছে আব্বা। কার মেয়ে দেখছেন? আপনাগো শিমুল মাস্টারের মাইয়া। শিমুল স্যারের মেয়ে? হ্যাঁ আব্বা, দেখতে মাশাআল্লাহ, রূপে গুণে বুদ্ধিমতিতে পারদর্শী, মোগল আহান মূর্খ না। গোপনে খবর নিছি মাইয়া মেট্রিক দিব এবার। আপনার পছন্দ হয়েছে আম্মা? যে আব্বা, মোর অনেক শখ ওই মাইয়ারে আপনার বউ করমু। আচ্ছা তাইলে রায়বার পাঠান। রায়বার তো পাঠামু, তাই আপনি আইবেন কবে? আগে কথাবার্তা সব সেরে নিন আম্মা, তারপর না হয় এসে বিয়ে করব। আচ্ছা আব্বা, ভালো থাকেন। হাফ প্যান্ট পরা মাইয়াগো থেকে দূরে থাকবেন।
আম্মা এটা এদেশের ফ্যাশন। ফ্যাশন না ম্যাশন মোর জানার দরকার নাই আব্বা, তেনারা ভালো না। ভালো হইলে কি হাফ প্যান্ট পরতো কন? তাদের দ্বারের কাছে ভুলেও গেসবেন না। ঠিক আছে আম্মা। ফোন রেখে শান্তির নিঃশ্বাস ছাড়ল নীলুফা। পোলা যেহেতু রাজি তাইলে তো আর কোনো ঝামেলা নাই। কি ফোন দিছে বড় আম্মা? তোমার দেবরে ফোন দিছে বড় বউ। তা শাহনাজ কই? পাকের ঘরে। আবির ফিরছে? না আম্মা, সন্ধ্যায় ফিরবো কইলে দিহি। আচ্ছা। রিঙ্কু বউর জন্য বাজার করতে যাইও তোমার শ্বশুরের লগে। আচ্ছা। মাইয়া কেমন দেখলেন কইলেন না তো? এক লগে শুক্রবার গিয়া দেখো মাইয়া। আচ্ছা। রেবেকারে কম ওর ঘরে একটু আইতে। আচ্ছা। এই গল্পটি হয়তো বরিশালের আঞ্চলিক ভাষা দিয়ে তৈরি। আমার একটু কষ্ট হয়েছে পড়তে, তবু আপনাদের জন্য চেষ্টা করেছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর পর্বটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।